বাবা মা বলা যখন প্রথম বললো সেটার যে একটা অদ্ভুত ভালো লাগা। আমার সৌভাগ্য যে রাজ চক্রবর্তীর মতো পরিচালক আমাকে আবার প্রলয়ে কানুর মতো একটা চরিত্রে ভেবেছেন, তো সেইটা আমার একটা গর্বের জায়গা ছিল। বন্ধু বান্ধবকে বলছি, দেখ সৈফ আলী খানের বাবা আমার বাবা। আমি যদি সৌমিত্রবাবুর কাজটা দেখি আমার মনে হবে যে উনি যেভাবে এই সিনটা করেছেন আমারও সেভাবেই করা উচিত। আমি, ভাই, মিমি, আমাদের তিনজনকে নিয়ে একটা ত্রিকোণ প্রেমের গল্পই ছিল। বাবা টলিউডের অন্যতম সেরা অভিনেতা। বাবাকে দেখেই অভিনয়ের প্রতি ভালো লাগা শুরু। নিজেদের নাটকের দলে সাউন্ড টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন, আর অভিনয়ের প্রতি ভালো লাগা তো ছিলই। এরপর পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা, সেই থেকেই টলিউডে পা রাখা। সিরিয়াল দিয়ে যদিও শুরু হয়েছিল তার, কিন্তু এখন তিনি সিনেমার জগতের উল্লেখযোগ্য এক নাম। তিনি গৌরব চক্রবর্তী। বাবা কাজ করেছিলেন হিন্দি পরিণীতাতে শেখরের বাবার চরিত্রে, আর এবার ছেলে নতুন ওয়েব সিরিজ পরিণীতাতে শেখরের চরিত্রে কাজ করেছেন। কোথাও গিয়ে যেন একটি বৃত্ত সম্পূর্ণ হলো। প্রথমে বলো, কেমন আছো? ভালো আছি একদম। আর সদ্য তো ঘুরে এলে, তো আমরা ছবি দেখছিলাম খুব মিষ্টি মিষ্টি, তো একটু বলো কেমন ঘুরলে? হ্যাঁ, মানে সদ্য বলতে দেখতে দেখতে কিন্তু 2 মাস হয়ে গেল। মে মাসের ফার্স্ট উইকে বেড়াতে গেছিলাম ওকে নিয়ে। তো আমাদের অ্যাকচুয়ালি প্রথম থেকেই ইন্টেনশন ছিল যে ধীর ছোট থাকতে থাকতেই ওকে নিয়ে আমরা ঘুরতে যাব। আমরা দুজনে তো এতদিন খুব ঘুরতে ভালোবেসেছি, তো সেইটা যাতে কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়। এবং ফর্চুনেটলি ধীর নিজেও খুব শান্ত, খুব ঘুরতে নিজেও ভালোবাসে, এবং এই বয়সেই সে একেবারে কোনো রকমভাবেই একটা অসুবিধের সৃষ্টি হয়নি ওকে নিয়ে, এবং দারুণভাবে ঘুরেছে, দারুণ এনজয় করেছে, এবং সেই কারণে আমরাও খুব ভালো এনজয় করেছি। আশা করছি আবার খুব শিগগিরই কোথাও ওকে নিয়ে বেড়াতে যাবো। এই সময়টা আমার মনে হয় ও ছোট, আস্তে আস্তে যেহেতু খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, তো মিস করা নিশ্চয়ই বেশি হয় যে বড় হয়ে যাচ্ছে, এবার বাবা বলে ডাকবে। ভীষণ ভীষণ। আরে রিধিমা তো সেদিনই বলছিল যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে কেন, তো সেটা তো আনফর্চুনেটলি কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু দেখতে দেখতে 10 মাস কেটে গেছে, এবং কোথায় যে সময় চলে গেল, এই তো সেদিন জন্মালো এরকম মনে হচ্ছে, যেরকম সব মা বাবারা বলে থাকেন আর কি, সেই রকম একটা ফিলিং তৈরি হচ্ছে। এবং তবে খুব ভালো লাগছে, আমার টাচউড আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছি এখন। আর যেহেতু তোমার এই সময় অনেক কিছু শেখে, প্রতিদিনই গিয়ে হয়তো নতুন কিছু দেখো, সেইগুলো একটু বলো। আরে দারুণ। এই এখনো সে হাঁটা চলা শুরু করেনি, তবে বাবা মা বলা যখন প্রথম বললো সেটার যে একটা অদ্ভুত ভালো লাগা, প্রথমবার যে আমাদের দিকে তাকিয়ে হাসলো, আমাদের চিনতে পারলো, এই জিনিসগুলো এত ভালো লাগে না। এবং আমি সব কিছু ডকুমেন্ট করে রাখার চেষ্টা করি। ওর প্রথম চুল কাটা হয়েছে, সেটাকে একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। ওর প্রথম চান করানো হয়েছে, ওর প্রথম সব কিছু আমি একটা ডকুমেন্ট করে রাখার চেষ্টা করছি, যাতে ও বড় হলে সেগুলো দেখতে পারে। আর বাবা হওয়ার পর জীবনটা কতটা বদলালো, মানুষ হিসেবে গৌরব চক্রবর্তী কতটা বদলালো? মানুষ হিসেবে অনেকটা বদল দেখতে পাচ্ছি। আমার নিজের জীবনযাপনের মধ্যে অনেকটা দায়িত্ববোধ কাজ করছে এখন। প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছে যে ধীরের বাবা হয়ে আমার কি এক্সাম্পল সেট করা উচিত, এবং কি করা উচিত কি করা উচিত নয়, এগুলো সারাক্ষণই মনে হয় যে যাতে আমি ওর জন্য একটা আইডিয়াল রোল মডেল হতে পারি, যেটা আমার বাবা আমার জন্য ছিলেন। এবং আশা করব যে ওকে একটা ভালো আপব্রিঙ্গিং দিতে পারবো, যেটা আমি এবং রিধিমা আমরা দুজনেই সৌভাগ্য আমাদের যে আমরা সেটা পেয়েছি। হোপফুলি আমরা আমাদের ছেলেকেও সেটা দিতে পারবো। আর তুমি বরাবরই তোমরা পুরো ফ্যামিলি খুব পারিবারিক, আমরা দেখেছি যে ধরো যখন কোনো সিনেমার প্রিমিয়ার হয় পুরো পরিবার একসাথে যান, ভাইয়ের বউ, তুমি, রিধিমাদি, বাবা মা। তো এই যে পারিবারিক বিষয়টা, এটা এই সময় দাঁড়িয়ে যদিও তোমরা আলাদা থাকলেও এই যে বিশেষ দিনে একসঙ্গে আসা এবং সেই পরিবার বেঁধে বেঁধে থাকা যেটা বলে, সেইটাকে মেনটেন করার জন্য কি আলাদা করতে হয় বলে তোমার মনে হয়? কিছুই করতে হয় না। আমাদের একটা চেষ্টা থাকে, সপ্তাহে একবার অন্তত, যেহেতু আমরা আলাদা আলাদা বাড়িতে থাকি, বাবা মা একটা বাড়িতে থাকেন, আমি আর রিধিমা একটা বাড়িতে থাকি, ঋষি শ্রীজা একটা বাড়িতে থাকে, তো আমরা চেষ্টা করি যে অন্তত সপ্তাহে একবার যদি বাবা মার কাছে যাওয়া যায়। আর বাবা মার দুজনেরই একটু অসুস্থতার মধ্যে দিয়ে গেলেন এই কদিন, তো আমরা ভীষণভাবে চেষ্টা করেছি যতটা তাদের তারা যেহেতু আমাদের কাছে আসতে পারছে না, আমরা যতটা তাদের কাছে যেতে পারি, এবং ভিডিও কলে নাতির সঙ্গে দেখা করানো, প্রত্যেক দিন কথা বলানো, এইগুলো সিম্পল জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, স্পেশাল দিনগুলোতে, পুজোর দিনগুলোতে আমরা সবাই একসাথে জমায়েত হয়, আমাদের জন্মদিনগুলোতে একসাথে জমায়েত হয়। তো এইগুলো আমরা ভীষণভাবে চেষ্টা করি করার, এবং এটা কেউ বলে দেয়নি করতে হবে, এটা অটোমেটিক্যালি হয়েছে। এবং এটা রিধিমার ফ্যামিলিতেও ভীষণভাবে রয়েছে,
এবং আমাদের পরিবারেও রয়েছে। তো এইটা একটা মানে রীতি হয়ে গেছে বলা যেতে পারে। তোমার মা অসুস্থ শুনলাম কিছুদিন আগে, খবরে দেখেছি। তো এখন উনি কেমন আছেন আর নাতিকে কতটা মিস করছেন, কারণ অসুস্থতার মধ্যে দিয়ে ঠিক আছেন এখন, নাতিকে মিস করেন, নাতির সঙ্গে দেখা হয়, চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি যাওয়ার, এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও কলের দৌলতে এখন রোজ কথা বলা হয়। তো এখন মানে কি মেডিকেশন চলছে, মানে কি হয়েছে? তো এইটা নিয়ে না মা নিজে যেহেতু খুব একটা কিছু বলতে চাননি, সেটা আমার বলাটা একটা মানে আগ বাড়িয়ে বলার হয়ে যায়। তো আমি সেহেতু মার সঙ্গে, মা যদি বলেন আমি বলতে রাজি আছি, কিন্তু মা যেহেতু বলেননি আমার বলাটা ঠিক সাজে না, তো সেই জন্য আমি এই মুহূর্তে কিছু আর ডিটেলে বলছি না, তবে মা ঠিক আছে। আর এটা বলো যে মানে যেহেতু এই বছরটা তোমার বিভিন্ন রকম চরিত্র একের পর এক এসছে, মানে আমরা প্রলয়ে একভাবে দেখেছি, আবার প্রলয়ে সেটা একেবারে মানে তোমার জনরা থেকে বেরিয়ে একেবারে নতুনভাবে মানুষ আবিষ্কার করেছেন তোমায়, তারপর ছোট লোক বলো, এখন পরিণীতা, সব মিলিয়ে এই বছরটা তো খুব ভালো যাচ্ছে এবং বিভিন্ন চরিত্র খুব এক্সাইটিং গেছে এই বছরটা এখনো পর্যন্ত। আশা করব পরিণীতাও একই রকম ভালোবাসা পাবে দর্শকের কাছ থেকে, এবং আমার সৌভাগ্য যে রাজ চক্রবর্তীর মতো পরিচালক আমাকে আবার প্রলয়ে কানুর মতো একটা চরিত্রে ভেবেছেন, সেটা তো আগে কাউকে ভাবতে হবে, তারপরে তো আমি সেই অভিনয়টা করতে পারি কিনা, তারপরে দর্শকের ভালো লাগবে কিনা তারপরে। তো প্রযোজক পরিচালক আমাকে সেই জায়গা থেকে ভেবেছেন, এবং দর্শকের আবার প্রলয় কাজটা এত ভালো লেগেছে, এইটা আমার বিরাট বড় সৌভাগ্য। এবং তার ঠিক পরে ছোট লোকের মতো একটা কাজ রিলিজ করলো, যেখানে কবিতা একটা মানে একটা দারুণ স্ক্রিপ্ট, একটা দারুণ গল্প, একটা ভীষণ এন্টারটেইনিংভাবে, যেটা এন্টারটেনমেন্টটা কিন্তু মানে কবিতার জনার থেকে বেরিয়ে, মানে কবিতা কিন্তু সেই অর্থে মানে কমার্শিয়াল অ্যাসপেক্ট ভেবে যে ছবি বানিয়েছেন তা কিন্তু আমরা কখনোই দেখিনি এর আগে, কিন্তু এই কাজটা ভীষণই কমার্শিয়াল, ভীষণই এন্টারটেইনিং। তো এইটা আমার দারুণ লেগেছে এবং দারুণ উপভোগ করছি, অভিনেতা হিসেবে খুব ভালো সময় কাটাচ্ছি, এবং আশা করব দর্শক একই রকমভাবে আমাকে ভালোবাসা দেবেন। প্রথম কবে পরিণীতা পড়েছিলে সেটা মনে আছে? হাই স্কুলে ছিলাম বোধহয় তখন, এবং তারপরে পরিণীতা প্রথম দেখেছিলাম যখন হিন্দিতে হলো, প্রদীপ সরকার বানালেন, এবং তাতে একটা অ্যাডেড ছিল যে মানে তাতে বাবা অভিনয় করছিলেন। তো সেইটা আমার একটা গর্বের জায়গা ছিল, বন্ধু বান্ধবকে বলছি দেখ সৈফ আলী খানের বাবা আমার বাবা, তো এই একটা গর্বের জায়গা তো ছিলই, এবং সেই ছবিটা একাধিকবার তখন দেখেছিলাম, এবং এই কাজটা করতে গিয়ে আবার নতুন করে বইটা পড়েছি, লেখাটা পড়েছি, কিন্তু ছবিগুলো আর নতুন করে রিভিজিট করিনি। আচ্ছা, কারণ তুমি চরিত্রটাকে একদম তোমার মতো করেই, হ্যাঁ মানে কি হবে, আমি যদি সৌমিত্রবাবুর কাজটা দেখি আমার মনে হবে যে উনি যেভাবে এই সিনটা করেছেন আমারও সেভাবেই করা উচিত, কিন্তু সেটা তো ঠিক হয় না, আমারটা আমার মতো হওয়া উচিত। আমার এইটাই ইন্টেনশন ছিল যে গল্পটা পড়ে আমি যেভাবে শেখরকে দেখতে পাচ্ছি, বা দর্শক যেভাবে, যারা বইটা পড়েছেন তারা যেভাবে শেখরকে ইমাজিন করেছেন, সেইটার যতটা কাছাকাছি যাওয়া যায় সেইটাই আমার অ্যাপ্রোচ ছিল, আমার মতো করে সেই শেখরকে ফুটিয়ে তোলা স্ক্রিপ্ট। আর এটা একটা নস্টালজিয়াও বটে বাঙালির জন্য, কারণ যখনই পরিণীতা দেখেছেন বাঙালি তখনই সেই নস্টালজিক হয়েছেন আর কি। তো সেটা কতটা হতে পারবেন বলে মনে হয়? আশা করব হবেন দর্শক, কারণ আমরা চেষ্টা করেছি যেরকম বললাম একেবারে ট্রু টু দ্য টেক্সট থাকার, যতটা সম্ভব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার থেকে ডিভিয়েট না করার। কিন্তু এখানে এটাও বলবো যে যারা জিজ্ঞেস করবেন তাদের জন্য, যে যখনই বই থেকে পর্দায় অ্যাডাপ্টেশন করা হয় তখন কোথাও একটু বদল করতেই হয়, এবং এটা অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন কে কে মাথার দিব্যি দিয়েছে বদল করার, কেন বদল করতেই হয়। সেটা হচ্ছে অনেক সময় যেটা বইয়ের পাতায় ওয়ার্ক করে সেটা স্ক্রিনে ওয়ার্ক করে না, তো সেইটাকে আরও সিনেম্যাটিক করার জন্যে কিছু বদল করতে হয়, কিন্তু সেই বদলটা করতে গিয়ে যদি একটা বিরাট বদল হয়ে যায়, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে প্রদীপ সরকারের পরিণীতায় একেবারে শেষ দিকে যেখানে শেখরকে দেওয়াল ভাঙতে দেখা গিয়েছিল, মানে সেটা তো ভীষণভাবে একটা আলাদা হয়ে গেছিল, বাংলার দর্শক ভীষণভাবে ওটা রিজেক্ট করেছিলেন ওই সিকোয়েন্সটাকে। তো সেইটা যাতে না হয় সেই চেষ্টাই রাখা হয়েছে, সেই চেষ্টা অদিতিদি করেছেন, আমরা সকলে করেছি, যতটা ট্রু টু দ্য টেক্সট থাকা যায় সেই চেষ্টাই করা। নতুন প্রজন্মে সেইভাবে বই পড়ার, ডিজিটালাইজ যুগে আর কি সেইভাবে বই পড়ার অভ্যাসটা নেই, তো কি মনে হয় এইভাবেই সাহিত্য পৌঁছে যাবে তাদের কাছে? মানে আমার সত্যি মনে হয় যে এইটা ধরে নেওয়া খুব অন্যায় তাদের প্রতি, কারণ আমাদেরও আগের জেনারেশন বলতো তোমরা তো কেউ বই পড়ো না, আমরা বই পড়তাম, এখন আমরা বলি আমরা বই পড়তাম, তোমরা কেউ বই পড়ো না। তো এইটা বলা হয়তো ঠিক না, এই প্রজন্মের অনেকেই আছেন যারা বই পড়তে ভালোবাসেন, তবে
এই ধরনের কাজ যখন আসে, এটা দুই ধরনের দর্শককেই টার্গেট করে, যারা বইটা পড়েছেন এবং যারা বইটা পড়েননি। যারা বইটা পড়েছেন তারা এই ভেবে দেখতে আসবেন যে আমার ইমাজিনেশনের সঙ্গে কতটা মিলে যাচ্ছে স্ক্রিনের কাজটা, এবং যারা পড়েননি তারা এই ভেবে দেখতে আসবেন যে এই গল্পটা এত পরিচিত একটা গল্প, সকলের লোক মুখে শুনেছি, এর আগে সিনেমায় দেখেছি, এইবারে কীরকমভাবে সেটাকে আমরা দেখতে পাবো, সেই একটা কৌতূহল থাকে। তো দুই ধরনের দর্শকের কাছেই সেভাবে পৌঁছে যায়। আর এই যে একটি শো তোমরা করছো তুমি এবং ঋদ্ধিমাদি, সেটা রান্না বান্না খুব কি করতে, আর সঞ্চালনা একটা আলাদা জনরা, সেটাও নতুন করছো, তো এই পুরো বিষয়টা, এইটা আমার কাছে একটা নতুন জায়গা বটেই। সঞ্চালনার কাজ প্রথমবার করছি, দারুণ এনজয় করছি। প্রথম একটু হাঁটু কেঁপেছিল ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে উপভোগ করছি কাজটা, এবং অনেক মানুষের কাছে একসঙ্গে পৌঁছে যাচ্ছি। টেলিভিশনের রিচটা তো একটা সত্যি একটা বিরাট, মানুষের কাছে, অনেক মানুষের কাছে একসঙ্গে পৌঁছে যাওয়া যায়, সেইটা খুব ভালো লাগছে। রাস্তাঘাটে লোকজন দেখে বলছেন তোমাদের রন্ধনে বন্ধন খুব ভালো হচ্ছে, তখন এত ভালো লাগে না। এবং কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ, একটা নতুন কাজ ঠিকই, কিন্তু কোথাও গিয়ে মানুষের মন ছুঁতে পেরেছি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এবং রান্নার ক্ষেত্রে না, আমি রান্না কখনোই সেই অর্থে করিনি, এবং এই ক্ষেত্রে আমাদের দুই সঞ্চালকের কাজটাই সেরকম ছিল। আমি সেই দর্শককে রেপ্রেজেন্ট করছি যারা হয়তো কোনোদিন রান্না করেননি, কিন্তু রান্নার বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, রান্নার বিষয়ে জানতে চায়, রান্নার শো দেখতে পছন্দ করে, আমি যেরকম। এবং ঋদ্ধিমা সেই দর্শককে রেপ্রেজেন্ট করছেন যারা রান্না করতে ভালোবাসে, যারা রান্না করে এসেছে আর নতুন রেসিপি শিখতে চায়। তো দুই সঞ্চালকের দায়িত্বই তাই। আর দুই ভাই যখন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে, সত্যি তাদের মধ্যে সত্যি কোনো প্রতিযোগিতা থাকে? কারণ আমি তোমাকে সারাক্ষণ বলতে শুনেছি তোমার ভাই তোমার ফেভারিট অ্যাক্টর। অ্যাবসলিউট, এখনও তাই বলি। এবং প্রতিযোগিতার জায়গা নিশ্চয়ই থাকে, কিন্তু সেটা হয়তো খুব হেলদি একটা জায়গা হয়। এবং আমার আর ভাইয়ের ক্ষেত্রে না, আমরা যখন কাজ শুরু করেছি গানের ওপারের সময়, আমরা দুজনেই একই সঙ্গে একই কাজে কাজ শুরু করেছি, এবং দুজনকে নিয়ে, আমি, ভাই, মিমি, আমাদের তিনজনকে নিয়ে একটা ত্রিকোণ প্রেমের গল্পই ছিল। তো দর্শকের মনে আমরা দুজনেই একটা মানে দু রকমভাবে জায়গা করার চেষ্টা করছিলাম সেখানেও। তো তার ফলে আমাদের চরিত্র দুটোর মধ্যে একটা বিরাট কম্পিটিশন ছিল, কে কুপে কে পাবে। তো সেই জায়গার থেকে দর্শকের মনে এটা থাকতেই পারে যে রিয়েল লাইফেও সেই কম্পিটিশন থেকেছে। তবে ফর্চুনেটলি সেইটা কোনো দিনই আমাদের মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপকে এফেক্ট করেনি। এবং তার সঙ্গে সঙ্গে এরকম অনেক কাজ হয়েছে যেখানে ও করতে পারেনি আমি করেছি, বা আমি করতে পারিনি ও করেছে, এরকম অনেক কাজ আছে। কিন্তু সেই জায়গার থেকেও আমাদের মধ্যে কোনোদিনই একটা আনহেলদি প্রতিযোগিতার জায়গা তৈরি হয়নি। এবং আমি আজও মনে করি যে অর্জুন 2010-এ দাঁড়িয়ে যেই অভিনয়টা করেছিল, আমি হয়তো এখনও পারব না। আর সম্প্রতি যদি দেখি তোমার একটি অর্জুনদা একটা ছবি শেয়ার করে, একটি জায়গায় সৃজাদির সাথে একটা ছবি শেয়ার করেছে, এই বিচ্ছেদের সময় যে রিউমার্সগুলো ছড়াচ্ছিল সেইটার পরিপ্রেক্ষিতে। তো এই ধরনের রিউমার্স কতটা এফেক্ট করে ফ্যামিলিতে? কারণ সত্যতা তো এর মধ্যে থাকে না। হ্যাঁ, মানে রুমার্স যখনই আসে কিছুভাবে তো এফেক্ট করেই অবশ্যই, কিন্তু আমি এই ইন্ডাস্ট্রির একজন হয়ে আমি এইটা বলতে পারি যে যখনই আশেপাশের বন্ধু বান্ধব কাউকে নিয়ে এরকম রুমার আসে, তখন সেটা ভালো লাগে না, তাদের জন্যে খারাপ লাগে। কারণ আমরা তো জানি না তারা সত্যি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেই কারণে এই বিষয়ে আমি কখনোই মুখ খুলিনি। আমার একটা বক্তব্য জানাতে হবে সবাইকে, কে মাথার দিক দিয়েছে, যারা সেই জায়গায় রয়েছেন তারাই এটা নিয়ে বলতে পারবেন। তবে আমার আর ঋদ্ধিমাকে নিয়ে যদি কোনোদিন এরকম রুমার আসে, আমার সত্যি খুব খারাপ লাগবে, এবং কোথাও গিয়ে মনে হবে যে ঋদ্ধিমা আর আমার সম্পর্কটা সেটা এফেক্ট না করে কোনোভাবে, ওই ভয় তৈরি হবে একটা। আশা করবো সেরকম যেন কোনোদিন না হয়, এখনো পর্যন্ত হয়নি, টাচউড, যেন কোনোদিন না হয়। তুমি যখন তোমাদের নাটকের দলে ছিলে, সেখানে সাউন্ডের টেকনিশিয়ান হিসেবেও কাজ করেছো, এবং সেখান থেকে আজকে যখন পরিণীতা হচ্ছে, এবং এই যে সফরটা, এই সার্কেলটা, এটাকে কিভাবে দেখো? এডুকেশন। মানে আমি প্রথম যখন নাটকের দলে যোগ দিই, তখন আমি ব্যাকস্টেজ কাজই করতাম, অডিওর কাজই করতাম, এবং সেইখান থেকে আস্তে আস্তে অভিনয়ে আসা, এবং তারপরে পুনাতে গিয়ে পড়াশুনো করা। আমি অভিনেতা হতে চাই বলেই ওখানে গিয়ে পড়া, যদিও আমি অভিনয় নিয়ে পড়িনি, কারণ আমার বাবা বলেছিলেন যে অভিনয় ঠিক কোর্স করে শেখা যায় না, তুমি পুনা গিয়ে ফিল্ম মেকিং শিখে এসো, সিনেমা কী করে তৈরি হয়, সম্পাদনা কী করে হয়, এগুলো শিখে এসো, টেকনিক্যাল কোর্স করে এসো, এবং আমার সঙ্গে থিয়েটার করো। আমার মনে হয় সেইভাবে তুমি অভিনয়টা শিখতে আরও বেটার পারবে। আমি সেইটাই করেছিলাম, এবং
প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখেছি, প্রতি পর্যায়ে জীবনে এখনও শিখছি এবং ভালো লাগছে। 14টা বছর কেটে গেল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং প্রতি বছর নতুনভাবে আমি নিজেকে আবিষ্কার করেছি, দর্শক আমাকে আবিষ্কার করেছেন এবং এখনও ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এখনও ভালো ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বিরাট বড় পাওয়া। আইডল কি এখনো বাবা? অবশ্যই, সারা জীবন বাবা এবং মিস্টার অমিতাভ বচ্চন। আর এই এই সার্কেলটার মধ্যে এমন কিছু যেটা তোমার খারাপ লেগেছিল, যেটা না হলে ভালো হতো বলে মনে হয়? যে কোনো কাজের ক্ষেত্রেই এগুলো থাকে, ওঠা পড়া সবসময় থাকে। মানে আমি কোনো একটা এক্ষুনি মনে পড়ছে না, একটা বলতে পারি, আমি যখন অপুর পাঁচালী বলে একটা ছবি করেছিলাম বহু বছর আগে কৌশিক গাঙ্গুলির পরিচালনায়, সেই ছবিটা রিলিজ করার পরে ভেবেছিলাম যে ধরনের রিয়াকশন পেয়েছিলাম দর্শকের থেকে, ভেবেছিলাম এইবারে দারুণ দারুণ কাজ আসবে আমার কাছে। কিন্তু ওই ছবিটা রিলিজ করার পরে আমি 1 বছর বাড়িতে বসেছি। এটা তো হয়, এটা আমাদের ইন্ডাস্ট্রির একটা পার্ট, মানে আপস অ্যান্ড ডাউনস যাকে বলে। শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, যে কোনো ইন্ডাস্ট্রিতেই এইগুলো হয়, টানাপোড়েন থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে। এইটা মনে করেই চলতে হবে। একটা আনসার্টেনটির জায়গা থাকেই আমাদের কাজে, সেইটা মনে করেই এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তো এই জিনিসগুলো তো মেনে নিতেই হবে। আর আগামী দিনে আর মানে কি ধরনের চরিত্র তোমার বাকেট লিস্টে রয়েছে যেটা করতে চাও? যত ধরনের চরিত্র সম্ভব সব করতে চাই। মানে অভিনেতা হিসেবে তো সবসময় ইচ্ছে থাকে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। তো আশা রাখবো যে সব ধরনের কাজ আমার কাছে আসবে এবং সব ধরনের কাজ ভালোভাবে করতে পারবো, দর্শকের ভালো লাগবে, এইটাই উদ্দেশ্য। থ্যাংক ইউ।